মহিতোষের কাজ শেষ হয়ে যাওয়ার পর মাধবীলতা কথাটা তুলল। দুপুরবেলা এখানে ঘুঘুরা বড্ড বেশি হল্লা করে। নারকেল গাছের পাতাগুলো নরম হাওয়ায় তিরতিরিয়া কাঁপে। আর কোনো শব্দ নেই, কাপড় নেই এ বাড়িতে। মাধবীলতার দুপুর এখন 12টাতেই শুরু হয়ে যায়। তার মধ্যে রান্নাবান্না শেষ, খাওয়া চুকে যায়। ছোট মা আর হেমলতা এখন একসঙ্গে খান। তাদের উনুনে কয়লা পুড়ে রোদের রং কালচে হয়। খেতে খেতে ছায়া ছড়িয়ে যায় বাগানে। অবেলায় ভাত আর রাত শুরু হলেই মুড়ি। পেট ভর্তি আছে, এই বাহানায় দিব্যি উনুন না ধরালেও চলে। বিধবা হবার পর ছোট মার খাওয়ার খরচ দুম করে কমে গেছে। মাধবীলতা ব্যাপারটা লক্ষ্য করেছে, কিন্তু এ ব্যাপার নিয়ে সে কোনো কথা বলেনি। শোক যখন দগদগে, তখন মানুষ নিজেকে যে কোনো উপায়ে কষ্ট দিতে ভালোবাসে। যে সময় আপত্তি জানালে হিতে বিপরীত হবার আশঙ্কা বেশি। সারাদিনে ছোট মা আর হেমলতার কণ্ঠস্বর শোনা যায় কিনা বলা মুশকিল। অদ্ভুত গুটিয়ে নিয়েছেন ওরা নিজেদের। মাধবীলতা যেচে কথা বললে উত্তর দেন। মাধবীলতাকে তাই খবর রাখতে হয় ওদের প্রয়োজনগুলো কি এবং কখন। অতএব সারাটা দিন চুপচাপ শুয়ে বসে থাকা। শীতের টান এসে গেছে এর মধ্যে। বিকেল 3টেই কেমন ছমছমে হয়ে যায় চারপাশ। অনিমেষ দুপুরে ঘুমোয় না। মুখ দেখলেই বোঝা যায় আকাশ পাতাল ভাবছে। খাওয়া দাওয়ার পর অর্কের পাত্তা পাওয়া যায় না। এতদিন ছেলেটা বেকার বসে আছে। দুপুরে ঘুমোবার কথাও বলা যায় না। পড়াশোনা করার কথা বলে কোনো লাভ নেই। মাধবীলতা ওর 2টো বই সঙ্গে এনেছিল। সময় পেলেই সেগুলো গুলে খেয়েছে অর্ক। অতএব ঘুরুক সে যেখানে ইচ্ছে। আজ দুপুরে বড় বাড়ির নির্জন ঘরে বসে মাধবীলতা কথাটা তুলল। আমার ছুটি ফুরিয়ে গেল। অনিমেষ মুখ ফেরালো। কি বললে? মাধবীলতা আবার শব্দগুলো উচ্চারণ করল। অনিমেষ এবার জবাব দিল না, নিঃশব্দে মাথা নাড়ল। তারপর স্থির দৃষ্টিতে মাধবীলতার মুখের দিকে তাকালো। মাধবীলতা খুব সহজ ভঙ্গিতে বলল, এখানে এসেই ছুটি বাড়িয়েছিলাম কদিনের জন্য। এসেছিলাম আর কতদিন থেকে গেলাম। এরপর আর ছুটি দেবে না। এখন না গেলে চাকরিটা খোয়াতে হয়। অনিমেষ মাথা নাড়ল। মাধবীলতা আবার বলল, তাছাড়া ছুটি নিয়ে তো অনন্তকাল চলতে পারে না। আমাকে তো একসময় যেতেই হবে। অনিমেষ এবারও মাথা নাড়ল। তারপর যেন নিজেকেই প্রশ্ন করল, কি করা যায়? মাধবীলতা এবার অন্য গলায় জিজ্ঞাসা করল, তুমি আমাকে কি করতে বলো? অনিমেষ যেন আবারও অপ্রতিভ হলো। তারপর বলল, বাস্তবকে মেনে নিতেই হবে। মাধবীলতা বলল, আমার খুব খারাপ লাগছে এদের এখানে এইভাবে ফেলে যেতে। আমি বুঝতে পারি এদের কেউ নেই। বেঁচে থাকতে গেলে এদের একটা অবলম্বন দরকার। তোমার বাবা অসুস্থ ছিলেন হয়তো, কিন্তু তিনি আছেন এই বোধটুকুই এদের অবলম্বন ছিল। এখন আর কেউ রইল না এখানে। অনিমেষ বলল, আর এখান থেকে তো ওদের সরানোও যাবে না। মাথা খারাপ? এই বাড়ি ছেড়ে ওরা কোথায় থাকবেন? কলকাতায় কোথায় নিয়ে তুলবে তুমি এদের? ঈশ্বরপুকুর বস্তিতে? একটা বড় নিঃশ্বাস ফেলে অনিমেষ বলল, শোভাবাজারের বাড়িটাও হাতছাড়া হয়ে গেল। কপালটা সত্যিই খারাপ। দিন 3 আগে পরমহংসের চিঠি এসেছে। সেই বাড়িওয়ালা নাকি বেশি টাকা পেয়ে অন্য জায়গায় ভাড়া দিয়ে দিয়েছে। পরমহংস জানিয়েছে তার অফিসে নাকি এখন খুব গোলমাল চলছে। এই সময় তার পক্ষে কলকাতা ছেড়ে যাওয়া সম্ভব নয়। তবে সে অন্য বাড়ির সন্ধানে রয়েছে। খবরটা শোনার পর সবচেয়ে বেশি মন খারাপ হয়ে গিয়েছিল অর্কের। চিঠিটা নিজে আর একবার পড়ে বলেছিল, তাহলে আর আমাদের ঈশ্বরপুকুর ছাড়া হলো না। মন খারাপ হয়েছিল মাধবীলতারও। কিন্তু এখন আর এ নিয়ে হাহুতাশ করে লাভ নেই। জীবনে যা ঘটবে তার মুখোমুখি হয় যখন নিয়ম, তখন এ নিয়ে বেশি চিন্তা করার কোনো মানে হয় না। মাধবীলতা চুপচাপ বসেছিল। অনিমেষ খাট ছেড়ে নেমে ক্রাশ 2টো টেনে নিল। ঠিক আছে, যাওয়ার ব্যবস্থা করো। এভাবে তো অনন্তকাল থাকা যায় না।
আমি ভাবছিলাম তোমার জন্য যদি এখানকার স্কুলে একটা চাকরির ব্যবস্থা করা যেত। এখানকার স্কুলে? হুম। তাহলে কোনো সমস্যাই থাকতো না। ছোট মা পিসিমা আমাদের সঙ্গে নিশ্চিন্তে থাকতে পারতেন, আর আমরাও ওই বস্তি থেকে বেরিয়ে আসতে পারতাম। তাছাড়া তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো, খোকা এখানে আসার পর থেকে বেশ পাল্টে গিয়েছে। বেলগাছিয়ায় ওই পরিবেশে খোকা খিস্তি আর মাস্তানি ছাড়া কিছু শিখতো না। এখানকার জীবন খুব শান্ত। ও যদি এখানে পড়াশোনা করে তাহলে অনেকটা নিশ্চিন্ত হওয়া যায়। না, তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা করতেই হবে। মাধবীলতা হেসে ফেলল। তোমার ভাব দেখে মনে হচ্ছে যে তুমি আমার জন্য চাকরি খুঁজতে বের হচ্ছ। আজকাল স্কুলে চাকরি পাওয়া এত সহজ নয়। এরা এই বয়সে আর নতুন স্কুলে চাকরি হবে না। অনিমেষ বলল, চেষ্টা করলে সব হয়, কিন্তু আমার যে তেমন কারুর কথা মনে পড়ছে না। দেখা যাক দেখা যাক। তাহলে অর্ককে টিকিট কাটতে দেই, তুমি ওদের বুঝিয়ে বলবে। সেই বিকেলে অনিমেষ ভেতরের বারান্দায় এলো। এক গাদা ছাতার পাখি বুনো বাগানে হুটোপুটি করছে। কতখানি খালি জায়গা নষ্ট হচ্ছে এখানে। হঠাৎ অনিমেষের মনে হলো একটা ব্যবসা করলে কেমন হয়। বিরাট খাঁচা করে যদি মুরগির চাষ করা যায়, ১,৫০০ টাকা কোনো রকমের ব্যবস্থা করে যদি শুরু করা যায়, তাহলে লেগে যেতে পারে। জলপাইগুড়িতে তো জিনিসপত্রের চাহিদা আছে। ১০০টা মুরগি কিনে ৩ মাস অপেক্ষা করলে রোজ যদি ৫০টা ডিম পাওয়া যায়, তাহলে মাসে ৭৫০ টাকা রোজগার হবে। খরচ বাদ দিয়ে ৪০০-র মতো থাকবে। মন্দ কি? তাছাড়া শীতকালে লোক দিয়ে আলু কপির চাষ করে বেশ ভালো টাকা পাওয়া যেতে পারে। মাধবীলতা যদি এখানকার স্কুলে চাকরি পায়, তাহলে সে স্বাচ্ছন্দ্যে এসব করতে পারে। নিজেকে আর বেকার অকর্মণ্য মনে হচ্ছিল না। চিন্তাটা মাথায় আসা মাত্র ওর মনে হলো কলকাতায় গিয়ে একটা জড় পদার্থ হয়ে থাকার চেয়ে এই ঢের ভালো। অবশ্য জুলিয়েন তাকে বলেছে যে সে ইচ্ছে করলেই সক্রিয় হতে পারে। কিন্তু জুলিয়েনের নামটা মনে পড়তেই অনিমেষ যেন ধাক্কা খেল। সে মুরগি আর সবজির চাষ করছে, এটা শুনলে জুলিয়েন নিশ্চয়ই হতভম্ব হয়ে যাবে। সুবিধাবাদী বলে ভাবতে শুরু করবে তাকে। এককালে যারা বিপ্লবের সঙ্গে জড়িত ছিল তাদের অনেকেই এখন আখের গুছিয়ে নিয়েছে। এই কাজটাকেও কি আখের গোছানোর মধ্যে ফেলবে জুলিয়েন? প্রশ্নটা মাথায় আসতেই অনিমেষের হাসি পেল। সে কি জুলিয়েনকে ভয় পেতে শুরু করেছে, নাকি ওর আদর্শবাদ এবং আত্মত্যাগের কাছে নিজেকে খুব ছোট বলে মনে হয় এই বোধ হচ্ছে। এই সময় ছোট মা ঠাকুর ঘরের দরজা খুলে বেরিয়ে এলেন। অনিমেষকে দেখে তার কপালে ভাঁজ পড়ল। অনিমেষ জিজ্ঞাসা করল, পিসিমা কোথায়? ওর শোয়ার ঘরে। তুমি একটু ওখানে চলো, তোমাদের দুজনের সঙ্গে আমার কথা আছে। অনিমেষ সহজ গলায় বলার চেষ্টা করল। ছোট মার কপালের ভাঁজ মিলিয়ে গেল না। প্রশ্ন করলেন, কি কথা? এসোই না। অনিমেষ সাবধানে সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো। পিসিমার ঘরের বারান্দায় আসতেই অনিমেষের কানে সুরেলা স্বর ভেসে এলো, গুরুদেব, দয়া করো দিন জনে। বাল্যকালে সে যখন এই বাড়িতে একা ছিল তখন লাইনটা প্রায় প্রতিদিনই শুনতে হয়েছে। তবে হাই, এত বছর পার হয়ে গেল, তবু গুরুদেব পিসিমাকে দয়া করলেন না। সে এক হাতে দেয়াল ধরে অন্য হাতে ক্রাশ সামলে ওপরে ওঠার চেষ্টা করতেই সিমেন্টে খটখট শব্দ হলো। সঙ্গে সঙ্গে সুর গেল থেমে। হেমলতার গলা ভেসে এলো, হেই হেই আমালসা, গরু ঢুকলো নাকি এখানে? অনিমেষ তখন বারান্দায় উঠে পড়েছে। কলকাতায় থাকতে এইটা তার পক্ষে অসম্ভব ব্যাপার ছিল। অভ্যেসে কি না হয়। দরজার কাছে পৌঁছে সে হাসল, আমি অনি, গরু কিনা তা আপনি জানেন। তক্তপোষের ওপরে বাবু হয়ে বসেছিলেন হেমলতা। নাকের ডগায় চশমা, সামনে ছোট্ট জলচৌকির ওপর খাতা খোলা। অনিমেষকে দেখে খুব অবাক হয়ে বললেন, ও মা, তুই এখানে এলি? খোড়া মানুষ, পড়ে গেলে। অনিমেষ বলল, না, এখন আর পড়ব না, অভ্যেস হয়ে যাচ্ছে। তাই এই বিকেল বেলায় কি করছিলেন? ঠাকুরের নাম করছিলাম। সন্ধে হয়ে গেলে তো আর কিছু ভালো দেখতে পাই না,
এই দেখ না, এখনই সব ঝাপসা দেখছি। তোর মুখটা কেমন অচেনা অচেনা মনে হচ্ছে। হেমলতা নমস্কার করে খাতা বন্ধ করলেন। অনিমেষের মনে পড়ল পিসিমার নিত্য কাজ ছিল রোজ রাত্রে শোয়ার আগে এক পাতা ঠাকুরের নাম লিখে রাখা। সে জিজ্ঞাসা করল, তাহলে আজকাল আর রাত্রে লেখালেখির কাজ করেন না? লেখালেখি? ও মা, কি হবে লিখে? এত বছর যা লিখেছি তা এখন অনেক করে পড়ি। যা লিখেছি তা বোধহয় সব পড়ে যেতে পারবো না। হেমলতা হেসে ফেললেন। সেই বড় বন্যায় সব তো জলের তলায় গিয়েছিল, তবু যা রয়েছে তাতেই। ঘরের কোণটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন তিনি। অনিমেষ এতক্ষণ লক্ষ্য করেনি, এবার চোখে পড়ল স্তূপ হয়ে থাকা খাতা। প্রতিটি পাতায় প্রত্যেক দিনের আন্তরিক ঈশ্বর নাম লেখা হয়েছে। আজ আর নতুন পাতা নয়, লিখে যাওয়া নামই ফিরে ফিরে দেখা। এই সময় ছোট মা বারান্দায় এসে দাঁড়িয়ে বললেন, কি বলবে ডেকে আনলে? অনিমেষের খেয়াল হলো, তারপর ঘরের মধ্যে এক পা এগিয়ে জিজ্ঞাসা করল, পিসিমা, এখানে বসবো? তক্তপোষের সেই ধারে জিনিসপত্র সরিয়ে হেমলতা জিজ্ঞাসা করলেন, হে গো কাপড় না তো? না। তাহলে বসো। কি ব্যাপারে ছোট? সেটা আপনার ভাইপোকে জিজ্ঞেস করেন। ছোট মা দরজায় ঠেস দিয়ে দাঁড়ালেন। হেমলতার নজর পড়তে পড়তে তিনি আপত্তি করলেন, মেয়েদের ওরকম ভাবে দাঁড়াতে নেই, অকল্যাণ হয়। ঠিক হয়ে দাঁড়াও। ছোট মা চট করে সোজা হয়ে জবাব দিলেন, আর কি কল্যাণ হবে? অনিমেষ এতক্ষণ নিজেকে তৈরি করেছিল, এবার কোনো রকমে বলে ফেলল, পিসিমা, অনেকদিন তো হয়ে গেল, ওর ছুটি শেষ হয়ে গিয়েছিল, তাও বাড়িয়েছে, এবার আর না গেলে চাকরি থাকবে না যে। হেমলতা অনিমেষের দিকে হা করে তাকিয়ে থাকলেন। ছোট মা কোনো কথা বলছেন না। হঠাৎ যেন সব আচমকা মরে গেল। অনিমেষের খুব অস্বস্তি হচ্ছিল। সে যেন খানিকটা জবাব দেওয়ার ভঙ্গিতেই বলল, ওকে তো চাকরি করতেই হবে, তাছাড়া অর্কের পড়াশোনা রয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার হেমলতা ঠোঁট নাড়ল, আমরা কার কাছে থাকব? খুব ধীরে ধীরে শব্দ চারটে উচ্চারিত হলো, কিন্তু অনিমেষ বুঝল সে ঝাঁঝরা হয়ে গেল। এই প্রশ্নের সে কি জবাব দেবে? হেমলতা এখন এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সে মাথা নাড়ল, আমি বুঝতে পারছি না। কিছুক্ষণ স্তব্ধতার পর হেমলতা ছোট মাকে বললেন, তুমি কি বলো? এবার ছোট মা কথা বললেন, যেতে হবে যখন তখন যাবে। ওরা যদি না আসতো, না ধরা দিত, তাহলে আপনার ভাই চলে যাবার পর কার কাছে থাকতাম আমরা? আপনি ভেবে নিন, ওদের সঙ্গে আমাদের দেখাই হয়নি। ভেবে নেব? হেমলতাকে খুব জবুথবু দেখাচ্ছিল। অনিমেষ মাথা নাড়ল, এভাবে বলবেন না। আমি চেষ্টা করছি যাতে এখানে মাধবীলতার একটা চাকরি হয়, তাহলে আর সমস্যা থাকবে না। ছোট মা বললেন, তুমি কি শুধু চাকরির জন্যই ফিরে যাচ্ছ? অনিমেষ কোনো উত্তর দেবার আগেই হেমলতা চিৎকার করে উঠলেন, তুই চলে গেলেই পড়ি এসে আমাকে জ্বালাবে। এবারই লিখে দাও, এবারই লিখে দাও, সব যাবে উচ্ছন্নে, উচ্ছন্নে যাবে সব। তুই কেন এলি? কি দরকার ছিল তোর আসার? বেশ তো মেরে ফেলেছিলে আমাদের, নতুন করে নুনের সিটে কেন দিতে এলি? ওর ওই ছোট্ট শরীর থেকে যে এমন তীক্ষ্ণ চিৎকার বেরিয়ে আসতে পারে তা অনুমান করা অসম্ভব। অনিমেষ হতভম্বের মতো তাকালো। হেমলতা চিৎকার করা মাত্রই ছোট মা দরজা থেকে দৌড়ে ভেতরে ঢুকে তাকে জড়িয়ে ধরেছিলেন। এ কি করছেন? চুপ করুন, চুপ করুন, এভাবে কথা বলতে আছে? আর কত চুপ করব? কতদিন আর চুপ করে থাকব? সেই শৈশবে বিধবা হয়েছি, অবধি চুপ করে বসে আছি। সারা জীবন বাপের সেবা করেছি চুপ করে। আর এই ছেলে, একে আমি আর কত চুপ করে থাকতে হবে আমাকে? হাউমাউ করে কেঁদে উঠলেন হেমলতা। অনিমেষের সমস্ত শরীর কেঁপে উঠল। নিজেকে তার খুব ছিবড়ে আর অসহায় মনে হচ্ছিল। পৃথিবীর অনেক কষ্ট পাওয়া মানুষের জন্যে সে কিছু করতে গিয়েছিল, পারেনি।
নিজের খুব কাছাকাছি 2-3 জন মানুষের জন্য সে কিছু করতে পারছে না, এবং হঠাৎই তার মুখ থেকে শব্দ বেরিয়ে এলো। সে একটু এর জন্য তৈরি ছিল না। কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই অনিমেষ বলল, আমার কথাগুলো কিন্তু আপনারা শুনলেন না। হেমলতা ফুপিয়ে যাচ্ছেন সামনে। ছোট মা বললেন, তুমি কিছু মনে করো না, আসলে খুব অসহায় হলে মানুষ, তোমাদের তো যেতেই হবে, যাও। অনিমেষ মাথা নাড়ল। আমি ঠিক এই কথা বলতে চাইনি। মাধবীলতার স্কুলে আর ছুটি নেই, বেঁচে থাকার জন্য অর্থ দরকার। আমি কোনো কাজ এতদিন করতে পারিনি বলে ওর উপরে চাপ বেশি পড়েছে। তাছাড়া অর্ককে মানুষ করতে হবে, এই জন্যই ওরা যাবে। ওরা যাবে মানে? ছোট মা ভ্রু কোঁচকালো। মাধবীলতা আর অর্ক যাবে। আমার এখানে থাকাও যা, ওখানে থাকাও তাই। কারু কোনো উপকারে লাগতে পারছি না যখন, তখন এখানে থাকাই ভালো। বাবার অসাড় শরীরের চেয়ে আমি অনেক বেশি জীবন্ত। অনিমেষ উঠে দাঁড়ালো। এই হলো কথা, আপনারা চিন্তা করবেন না, আমি আপনাদের সঙ্গেই আছি। অনিমেষের খুব হালকা মনে হচ্ছিল নিজেকে। ছোট মা উঠে এলেন হেমলতাকে ছেড়ে। কি পাগলের মতো কথা বলছো? ওরা কলকাতায় কার কাছে থাকবে? তুমি এখানে পড়ে রইলে, আর মেয়েটা ওখানে রইল, তা কি ভালো দেখাবে? কি আশ্চর্য কথা! অনিমেষ হাসবার চেষ্টা করলো। মাধবীলতা এত বছর ওখানে আছে, ওর অসুবিধা হবে না। তাছাড়া অর্ক বড় হয়ে গেছে এখন, এই নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। হঠাৎ হেমলতা অনিমেষকে পিছু ডাকলেন। অনি! এই কণ্ঠস্বর একদম অন্যরকম। একটু আগে যে বৃদ্ধা উন্মাদিনীর মতো চিৎকার করেছিলেন, এখন তিনি হেমলতার শরীরে নেই। অত্যন্ত শান্ত, পাথরের মূর্তির মতো বসে আছেন হেমলতা। অনিমেষ ফিরে তাকাতেই বললেন, তুই আর কবে বড় হবি? মানে? অনিমেষ কথাটা বুঝতে পারল না। মেয়েটা তোকে পাগলের মতো ভালোবাসে, আমি ওর সঙ্গে কথা বলেই বুঝেছি। এই পৃথিবীতে তুই হলি ওর সব, সেই মেয়েটাকে আবার কষ্ট দিবি? কষ্ট দিচ্ছি? দিচ্ছিস না, তোকে ছেড়ে থাকা মানেই ওর কষ্ট। অনিমেষ কথাটা শেষ করতে দিল না। পিসিমা, অনেক বছর তো একসঙ্গে থাকলাম, এখন একটু একটু ছেড়ে থাকলে খারাপ লাগবে না। তাছাড়া গরমের ছুটি, পুজোর ছুটি তো রয়েছেই, আর এখানে যদি আরেকটা চাকরি হয়ে যায় তো কথাই নেই। অনিমেষ বারান্দা থেকে ধীরে ধীরে নেমে বাগানের মধ্যে গিয়ে দাঁড়ালো। পাখিরা এখন গাছের মাথায়। রোদের চেহারা ফ্যাকাশে হয়েছিল এতক্ষণ, এখন টুক করে তাতে ছায়া মিশল। হেমলতা এই বাগানের যে অংশে ফুল তুলতে যান, সেটুকুই পা ফেলার অবস্থায় রয়েছে। অনিমেষের খেয়ালে ছিল না সে পেয়ারা গাছের নিচে এসে দাঁড়িয়েছে। এই সময় তার নজর গেল সাপটার দিকে। সরু একটা বাচ্চা সাপ ভীরু ভঙ্গিতে এগোচ্ছে। প্রথমে একটু সচেতন হয়েছিল অনিমেষ, তারপর নির্লিপ্ত হয়ে সাপটাকে দেখতে পেল। ঘাসের ফাঁক দিয়ে একটু এগোয় আর মুখ তুলে দেখে। একসময় অনিমেষের কাছাকাছি চলে এলো সাপটা। তারপর সন্দেহের চোখে অনিমেষকে দেখে নিজেকে গুটিয়ে নিচ্ছিল। অনিমেষ একটুও নড়ছিল না। এই সাপ কামড়ালে মানুষ মরে না, বড়জোর সামান্য ঘা হতে পারে। সাপটা যেন নিশ্চিন্ত হলো। তারপর খানিকটা এগিয়ে ক্রাচের কাছে এসে ওটাকে জড়িয়ে ধরল। সঙ্গে সঙ্গে অনিমেষের শরীরে একটা ঘিনঘিনে ঘেন্না পাক দিয়ে উঠতেই, সে ক্রাচটাকে ওপরে তুলে ঝাঁকুনি দিতেই সাপটা ছিটকে শূন্যে উঠে গেল। আর তখনই অনিমেষ চমকে উঠল। নারকোল গাছের মাথার ওপর থেকে সা করে একটা কালো ছায়া নেমে এলো নিচে। সাপটা মাটিতে পড়ার আগেই সাপটাকে ধরে ফেলে ছায়ার সঙ্গে উঠে গেল কাঁঠাল গাছের মাথায়। ওটা বাজ না ঈগল, কিন্তু সাপটাকে ঠোঁটে করে সে অনিমেষের দিকে একবার কৃতজ্ঞ চোখে তাকালো। এই সময় অর্কের গলা শুনতে পেল অনিমেষ। তাকে ডাকছে। ভেতরের বারান্দায় এসে অর্ক তাকে দেখতে পেল। বাবা, জুলিয়েন বাবু এসেছেন। অনিমেষ মাথা নাড়তেই অর্ক ফিরে গেল। আজ সারাদিন তিস্তা চরে ঘুরেছে অর্ক। অদ্ভুত জায়গা, জল সেই ওপার ঘেঁষে। খানিকটা পুরো চর বটে, কিন্তু সবটাই খটখটে নয়। মাঝখানে ভেজা ভেজা বালি আছে। একটা জায়গায় পা দিতেই দোলনার মতো দুলে উঠেছিল।
অনেকটা ভেজা কাদা বালি একসঙ্গে গোল হয়ে দুলছে, পা ফেলতেই বেশ মজা লাগছিল। একটু একটু করে জল উঠেছিল বালি চুইয়ে, অথচ চারধারে শুকনো খটখটে। কিন্তু একবার পা ফেলতেই ওপরের বালির আস্তরণ কেটে গিয়ে পা বসে গেল ভেতরে। অর্কর আরেকটা পা তখনও ভেজা বালির ওপরে, কিন্তু বাইরে ডুবে থাকা পা থেকে মুহূর্তেই যেন সব শক্তি উধাও হয়ে গেল। কিছুতেই সেটাকে টেনে তুলতে পারছে না। তার গোটানো প্যান্টের কাপড় ভিজে গেল শেষ পর্যন্ত। অর্কের মনে হচ্ছিল কেউ তাকে নিচে থেকে টানছে, আর সেটা মনে হতেই সে চিৎকার করে উঠেছিল। এই নির্জন বালির চরে কাশবন আর শুকনো বালি ছাড়া সেই চিৎকার শোনার জন্য কারোর থাকার কথা নয়, কিন্তু কাঠকুড়ানি একদল মেয়ে আচমকাই সেটা শুনতে পেয়েছিল। আজকাল তিস্তার বুকে খুব অল্প অল্প কাঠ ভেসে আসে পাহাড় থেকে, তবু যদি আসে এই আশায় মেয়ের দলগুলো ওত পেতে বসে থাকে। তাদের একদল ছুটে এলো অর্কের কাছে। অর্ক তখন চিৎকার করছে আর প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে ডুবে থাকা পা টেনে তুলতে। মেয়েগুলো সেখানে পৌঁছাতেই হাসিতে ফেটে পড়ল, কিন্তু কেউ এগিয়ে এলো না অর্ককে সাহায্য করতে। একজন তো মুখ ভেঙচে বলে বসল, ঠিক আছে ঠিক আছে, মরু মরু। তারপর দলটা চলে গেল। অর্ক হতভম্ব হয়ে গিয়েছিল, তাকে সাহায্য করার বদলে ওরা মরতে বলে গেল কেন। কিন্তু এ ব্যাপারে বেশিক্ষণ চিন্তা করার সময় তার ছিল না। এর মধ্যেই হাঁটুর অনেকখানি ওপরে বালি চড়ে চলে এসেছে। বেশি টানাটানি করলে পা আরও নিচে চলে যাচ্ছে সেটা বুঝতে পেরে সে শরীরটাকে কোনো রকমের শুকনো বালির ওপর ছড়িয়ে দিয়ে চিৎকার করতে লাগলো সাহায্যের আশায়। মিনিট কয়েক বাদে দুজন লোক কাশবন সরিয়ে চলে এলো কাছে। বোঝা যায় বেশ হাঁপাচ্ছে দুজনেই। এসেই একজন বলল, ও ভেতরে ডোবানি, আমি তো ভেবেছিলাম। ধরো ধরো, হাত দুটো ধরো। সঙ্গীটি বলল, দাঁড়ান, আগে জিজ্ঞাসা করে দেখি। তারপর অর্কের কাছে এগিয়ে জিজ্ঞাসা করলো, কোথায় বাড়ি? অর্ক দেখল লোকটা মাঝ বয়সী বাঙালি, কিন্তু ওর সঙ্গীটি যে তাকে তুলতে চেয়েছিল সে প্রৌঢ় এবং চেহারা দেখে মনে হয় অবাঙালি। অর্ক বাধ্য ছেলের মতো জবাব দিল, হাকিম পাড়ায়। এখানে রোজ আসো? না, আজ প্রথম এসেছিলাম। কেন এসেছিলে? মেয়ে ছেলে দেখতে? কি যাতা বলছেন? অর্ক রেগে গেল। লোকটা বলল, আবার মেজাজ দেখাচ্ছে দেখুন। তোমার মতো ছেলেরা এখানে আসে ওই মেয়েদের বিরক্ত করতে। বাবার নাম কি? অর্ক একবার ভাবল জবাব দেবে কিনা, কিন্তু সে এখন অসহায়। এরা যদি তাকে না তোলে। সে শান্ত গলায় বলল, অনিমেষ মিত্র। সঙ্গে সঙ্গে প্রৌঢ় লোকটি দ্রুত তার দিকে এগিয়ে এলো। কি বললে, তুমি অনিমেষের ছেলে? হ্যাঁ, আপনারা আমার সম্পর্কে মিছিমিছি বাজে কথা বলছেন। অর্কের গলা এবারে শান্ত ছিল না। প্রৌঢ় লোকটি এবার নিজেই অর্কর দুই বগলের নিচে হাত দিয়ে টানতে শুরু করতেই তার সঙ্গীও যোগ দিল। অর্ককে বালির ভেতর থেকে টেনে তুলতে ওদের বেশি কসরত করতে হলো না। নিজের পায়ে সোজা হয়ে দাঁড়াতে গিয়ে প্রথমে মনে হয়েছিল পায়ে কোনো সার নেই। প্রৌঢ় মানুষটি তার কাঁধে হাত রেখে জিজ্ঞাসা করলো, এখন কেমন লাগছে? ঠিক আছে। অর্ক পা থেকে ভিজে বালি সরাচ্ছিল। ওভাবে ওগুলো যাবে না, ধুয়ে ফেলতে হবে। কিন্তু তুমি এখানে কি করতে এসেছিলে? এসব জায়গায় বেড়াতে আসে না কেউ। মাঝে মাঝেই এ ধরনের চোরাবালি ছড়িয়ে আছে। তাছাড়া কিছু বাজে ছেলে এখানে ঘোরাফেরা করে। এই মেয়েগুলো যদি যাওয়ার পথে আমাদের না বলতো তাহলে সত্যি বিপদে পড়তে হতো। রাত্রে এখানে নেকড়ে শেয়াল এখনো বের হয়। চলো, পা ধুয়ে নেবে। সঙ্গীটি একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলো, একে আপনি চেনেন? এখন চিনেছি, এর বাবাকে আমি চিনি। হ্যাঁ, ঠিক এই বয়সেই প্রথম দেখেছিলাম। সেই চেহারার সঙ্গে খুব মিল আছে। তুমি অনিমেষের নাম অনেকবার শুনেছ। অর্ককে নিয়ে হাঁটতে হাঁটতে প্রৌঢ় বলল, অনিমেষ মানে কলকাতা থেকে। সঙ্গীটি খোলসা করে বলতে চাইল না। হ্যাঁ, ঠিকই। প্রৌঢ় লোকটি এবার অর্ককে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি ভাই? তোমার বাবা আর আমি খুব ঘনিষ্ঠ। অর্ক। অর্ক শব্দটার মানে কি? সূর্য। বা চমৎকার, খুব সুন্দর নাম। আমার নাম জুলিয়েন। আমি এখন কদিন ওই কাঠের বাড়িটায় আছি।
ওখানে চলো, পা ধুয়ে নেবে। আমি এর মধ্যে একদিন তোমাদের বাড়িতে গিয়েছিলাম, তখন কি তোমাকে দেখেছিলাম মনে করতে পারছি না। আজকাল সব যেন ভুল হয়ে যায়। আমি আপনার নাম শুনেছি বাবার কাছে। শুনেছ? জুলিয়েন হেসে ফেলল। চলো, আজ তোমাদের বাড়িতে যাব। ভয় নেই, এই ডুবে যাওয়ার ব্যাপারটা অনিমেষকে বলবো না। তবে তুমি এই চরে আর কখনো একা ঘুরবে না। হঠাৎ অর্ক প্রশ্ন করল, আপনি এখন কি করেন? আমি কিছু না, কিছুই না। তারপর কি ভেবে বলল, একটা দেশ ওইরকম চোরাবালিতে আটকে আছে, ডুবে যাচ্ছে একটু একটু করে। তুমি চেঁচাচ্ছিলে সাহায্যের আশায়, কিন্তু এই দেশের মানুষগুলো সেই শক্তিও নেই। যদি এই দেশটাকে টেনে তোলা যায়, সেই পথটাই খুঁজছি ভাই। অর্ক বেশ অবাক হয়ে জুলিয়েনের দিকে তাকালো। এই মানুষটিকে তার কাছে খুব ভালো লেগে গেল। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে জুলিয়েনের সঙ্গে আসতে আসতে অর্কের অনেক গল্প মনে হলো। জুলিয়েন কলকাতার খবর নিচ্ছিলেন। অর্ক তার পাড়ার বাইরে কোনো খবর দিতে পারছিল না, কিন্তু জুলিয়েনের কথা শুনতে শুনতে সে উত্তেজিত হয়ে পড়ছিল। বাড়িতে ঢুকে জুলিয়েনকে চেয়ার এগিয়ে দিয়ে সে ভেতরের বারান্দায় এসে অনিমেষকে ডাকল। জুলিয়েনকে দেখে অনিমেষ জিজ্ঞাসা করল, কি খবর? হঠাৎ ডুব দিয়েছেন, ভেবেছিলাম এর মধ্যে আসবেন। জুলিয়েন বলল, আপনার অনেক ঝামেলা গেল, তাই বিরক্ত করতে চাইনি। আপনার ছেলের সঙ্গে হঠাৎ আলাপ হয়ে গেল আজ, তাই এবার তো ফিরে যাবার সময় হলো। একদিন একটু বসা যাক। অনিমেষ হাসল। ব্যস্ত হচ্ছেন কেন? ওরা যাচ্ছে, আমি এখানে থাকছি। জুলিয়েন বিস্মিত গলায় জিজ্ঞাসা করল, তাই?